দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে ভাষ্যতেই শুরু করছি আরো বারো নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। আর শুরুতে সন্দেশখালীর দিকে নজর রাখবো। সন্দেশখালীতে আজ তৃণমূলের প্রতিনিধি দল স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন। ন্যাজাটে স্থানীয় নেতৃত্বের সঙ্গে কর্মী সভা করবেন পার্থ ভৌমিক, সুজিত বসু, বীরবাহা হাঁসদা। অভিক, আমরা দেখলাম যে আজকে একটা জনসভা করার কথা রয়েছে, যদিও তা পিছিয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে। একেবারেই, এবং সেই জনসভা করা হবে আগামী ৩রা মার্চ। সন্দেশখালীতে সেই জনসভা করবে তৃণমূল। তবে আজকে তৃণমূলের যে প্রতিনিধি দল, যেখানে সুজিত বসু, পার্থ ভৌমিক, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য এছাড়াও একাধিক তৃণমূলের প্রতিনিধিরা, তারা আজকে সন্দেশখালীতে যাবেন এবং সন্দেশখালীর যে পরিস্থিতি সেই আবহে দাঁড়িয়ে আজকে তৃণমূলের এই প্রতিনিধি দল সন্দেশখালীর মানুষজন, তাদের সঙ্গে গিয়ে কথা বলবেন। তাদের যে অভাব অভিযোগ রয়েছে সেই সমস্ত বিষয়ে তারা শুনবেন এবং এর পাশাপাশি একটি বৈঠকও রয়েছে তৃণমূলের প্রতিনিধি দলের এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে। আজকের এই বৈঠক করবে তৃণমূলের প্রতিনিধি দল এবং আজকে যে সভা ছিল এবং সেই সভা যদিও আপাতত করা হচ্ছে না, যেহেতু সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে এবং সেই ক্ষেত্রে আগামী ৩রা মার্চ সন্দেশখালীতে সেখানে এই জনসভা করবে তৃণমূল। তবে সন্দেশখালী, উত্তপ্ত সন্দেশখালী, যেখানে ইতিমধ্যেই শিবু হাজরা, তাকে গ্রেফতার করা হয়েছে গতকালই এবং তারপরে আজকে তৃণমূলের প্রতিনিধি দল যাচ্ছে। কি কি বিষয় থাকছে তৃণমূলের প্রতিনিধি দলের তরফে, কি কি কর্মসূচি নেওয়া হবে সেদিকে নজর থাকবে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি নাজার থেকে। রিয়া, আজ তৃণমূলের প্রতিনিধি দল গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন। এর আগে আমরা দেখেছি বিরোধী রাজনৈতিক দল তারা গিয়েছেন, তাদের বাধার মুখে পড়তে হচ্ছে একাধিকবার। তৃণমূলের প্রতিনিধি দলের আজ কি কি কর্মসূচি রয়েছে, কি কি বিষয় তারা আজ ঘুরে দেখবেন? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে আমি রয়েছি ন্যাজাট ফেরিঘাটে। ঠিক এই জায়গাতেই আসবেন আজকে তৃণমূলের প্রতিনিধি দল, যেখানে সুজিত বসু রয়েছেন বীরবাহা হাঁসদা এবং পার্থ ভৌমিক। এই তিনজনের নেতৃত্বে আজকে এই ন্যাজাট থেকেই কিন্তু তারা ফেরি পেরিয়ে সন্দেশখালীর অন্য দিকের যে জায়গা সেখানে তারা যাবেন, যেখানে ১৪৪ ধারা জারি নেই, সেই জায়গায় তারা যাবেন এবং সেখানে গিয়ে মূলত আজকে তাদের যে কর্মসূচি সেটা হচ্ছে, প্রথমত তারা গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন, তাদের কি অভাব অভিযোগ সেই বিষয়ে শুনবেন এবং পাশাপাশি আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, এতদিন ধরে সন্দেশখালীর মানুষ যে অভিযোগ সামনে এনেছে যে যারা ভেড়ির মালিক বা ফিশারির মালিক তাদের থেকে টাকা নিয়েছিল উত্তম সর্দার এবং তাদের সেই টাকা ফেরাচ্ছিল না। গতকালে আমরা দেখেছি যে তৃণমূলের তরফ থেকে একটি লিস্ট তৈরি করার জন্য একটি উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেখানেই ৪০ জনের, অর্থাৎ ৪০টা বাড়ির একটি লিস্ট তৈরি করা হয়েছে এবং সেই যারা গ্রামবাসীরা রয়েছে, ৪০ জন গ্রামবাসী, তাদেরকে ডাকা হবে আজকে এবং এই বীরবাহা হাঁসদা, সুজিত বসু এবং পার্থ ভৌমিক, এদের নেতৃত্বেই কিন্তু আজকে তাদেরকে চেক বা ক্যাশে টাকা ফিরিয়ে দেওয়া হবে। তারা যারা মূলত অভিযোগ করেছিল যে তাদের টাকা নিয়েছে উত্তম সর্দার, যারা ভেড়ির মালিক বা ফিশারির মালিক, তাদের টাকা ফিরিয়ে দেওয়া হয়নি, সেই টাকাই কিন্তু ফিরিয়ে দেওয়া হবে আজকে এবং সেই কারণের জন্যই মূলত তৃণমূলের প্রতিনিধি দল তারা আজকে ন্যাজাটে আসছেন। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে তারা একই সঙ্গে গ্রামবাসীদের সঙ্গেও কথা বলবে। তাদের যে অভাব অভিযোগ এবং যেটা দেখা গিয়েছে যে কয়েকদিন ধরে যে অভিযোগগুলো সামনে এসেছে, যে জোর করে জমি ছিনিয়ে নেওয়া, তাদেরকে টাকা না দেওয়া, কাজ করিয়ে টাকা না দেওয়া, এই যে পুরো বিষয়গুলো, সেগুলো নিয়েও কিন্তু আজকে তৃণমূলের প্রতিনিধি দল তারা গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে কিছুক্ষণ আগেও আমরা এখানকার যিনি বিধায়ক তার সঙ্গে কথা বলেছিলাম এবং তিনি যেমনটা স্পষ্ট করলেন যে আজকেই তাদেরকে এই ৪০টা যে বাড়ি বা গ্রামবাসীদেরকে যে চিহ্নিত করা হয়েছে, তাদের লিস্ট যে তৈরি হয়েছে, তাদেরকে আজকে তারা যে টাকা পেত সমস্ত টাকা আজকেই তাদের মিটিয়ে দেওয়া হবে বলে এমনটাই কিন্তু জানানো হয়েছে এবং সেই কর্মসূচির জন্যই মূলত কিন্তু পার্থ ভৌমিক, বীরবাহা হাঁসদা এবং সুজিত বসু তারা আসছে। এবং একই সঙ্গে তোমাকে যেমনটা আমি জানাচ্ছিলাম যে আজকে কিন্তু সন্দেশখালীতেও অনেকগুলো যে শিবপ্রসাদ, যাকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে, তারও আজকে প্রোডাকশন আছে
এবং এই নিয়ে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে একদিকে শিবপ্রসাদের প্রোডাকশন এবং অন্যদিকে তৃণমূলের প্রতিনিধি দল তারা একদিকে যেরকম শিবপ্রসাদ হাজরার আজকে আদালতে পেশ করা হবে, তাকে ইতিমধ্যে তাকে আদালতের উদ্দেশ্যে নিয়েও যাওয়া হচ্ছে, অন্যদিকে তৃণমূলের প্রতিনিধি দল সেখানে যাচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে থাকে সন্দেশখালী সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো রিয়া মাঝি, আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি নেজার থেকে। একেবারেই ভাস্বতী, অবশ্যই এদিকে তো নজর থাকবে। তবে এই মুহূর্তে আমাদের দর্শকদেরকে এক্সক্লুসিভ যে ছবি এই মুহূর্তে দেখাবো, যে শিবপ্রসাদ হাজরা যাকে গতকালই সন্দেশখালীতে গ্রেফতার করা হয়েছিল সন্দেশখালীর ঘটনাতে, এই মুহূর্তে তাকে বসিরহাট আদালতে পেশ করা হচ্ছে। সন্দেশখালী কাণ্ডে গতকালই গ্রেফতার হয়েছিলেন এই শিবপ্রসাদ হাজরা, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, এবং গতকালই ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন এক মহিলা, এবং তারপরেই গণধর্ষণের মামলা, খুনের চেষ্টার ধারা রুজু করা হয়, এবং এই শিবপ্রসাদ হাজরা তাকে এই মুহূর্তে বসিরহাট আদালতে নিয়ে আসা হয়েছে, সেখানে তাকে পেশ করা হচ্ছে। সেই ছবি কলকাতা টিভিতে এক্সক্লুসিভলি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সেই ছবি এই মুহূর্তে এক্সক্লুসিভ দেখছেন, যেখানে শিবপ্রসাদ হাজরা গতকালই যাকে গ্রেফতার করা হয়েছিল, এবং ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী পুলিশ তারপর পদক্ষেপ নেয়, ম্যাজিস্ট্রেটের কাছে এক মহিলা গোপন জবানবন্দি দেন, এবং তারপরেই গণধর্ষণের ধারা রুজু করা হয়, খুনের চেষ্টার ধারা রুজু করা হয় উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরার ক্ষেত্রে, এবং তারপরেই তাকে গ্রেফতার করা হয়। আমরা এই নিয়ে কথা বলবো। সঞ্জিত চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, বসিরহাট আদালতে আজকে পেশ করা হচ্ছে শিবপ্রসাদ হাজরাকে, কি আপডেট? দেখো, এই মুহূর্তে তার মেডিকেল পরীক্ষা করার পরে বসিরহাট ছাত্র জেলা থেকে আদালতে পেশ করা হয়েছে। ইতিমধ্যে তুমি জানো, ওই নির্যাতিতার গোপন জবানবন্দির ভিত্তিতে কিন্তু একটা ম্যাজিস্ট্রেট পর্যায়ে নির্দেশ হয়, তারপরে তাকে গ্রেপ্তার করা হয় সন্দেশখালী নেজার এরিয়া থেকে, তারপরে তাকে বসিরহাট আদালতে পেশ করা হয়েছে। তাকে ইতিমধ্যে সন্দেশখালী থানার পুলিশ 10 দিনের পুলিশ হেফাজতে আবেদন জানিয়েছে, এবং কোর্ট চত্বরে কিন্তু যথেষ্ট নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে। এদের যখন বসিরহাট থানা থেকে যখন বসিরহাট হাসপাতালে মেডিকেল পরীক্ষা করতে নিয়ে যায়, সেই সময় কিছু মানুষ কিন্তু তাকে দেখে চোর স্লোগান দিতে শুরু করে, এবং শেখ শাহজাহান গ্রেপ্তারের দাবিতে সব মিলিয়ে গোটা প্রক্রিয়ার উপরে কিন্তু পুলিশ কড়া পদক্ষেপ নিয়েছে। কোনো রকম ভাবে যে বিশৃঙ্খলা না করে তার সমস্ত ব্যবস্থা করেছে বসিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে। ইতিমধ্যে তাকে কোর্ট লকআপে রাখা হয়েছে, কোর্ট লকআপ থেকে তাকে বিচারকের কাছে নিয়ে যাওয়া হবে, তারপর শুনানি পর্ব শুরু হবে। এখন প্রশ্ন হচ্ছে 10 দিনের পুলিশ হেফাজত আবেদনের কদিন পুলিশ হেফাজত পায়, সেটা সময় সাপেক্ষের ব্যাপার। এখনো পর্যন্ত যে নির্দিষ্ট অভিযোগ, আমরা যেটা একটা অভিযোগ পেয়েছি, সেটা হচ্ছে 30 অর্থাৎ গণধর্ষণের মামলায় তাকে এই শিবপ্রসাদ হাজরাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও তুমি জানো উত্তম সর্দারকে গ্রেপ্তার করে 8 দিনের পুলিশ হেফাজতের আবেদন নেওয়া হয়েছে। পাশাপাশি সব মিলিয়ে এদেরকে আজকে পুলিশের হেফাজতে নিয়ে উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরাকে আমরা সঙ্গে বসিয়ে কি পুলিশ তদন্ত করতে চাইছে, পাশাপাশি তার ফোন, তার মোবাইল ফোন কল পরীক্ষা করে রাখবে। পুরো প্রক্রিয়াটা কিন্তু আদালতের বিচারাধীন, এখনো পর্যন্ত তার কোর্ট লকআপে রয়েছে। এরপরেই ম্যাজিস্ট্রেটের কাছে যাবে। সঞ্জিত, যে বিষয়টা জানতে চাইবো, আমরা দেখতে পাচ্ছি যে বসিরহাট আদালতে সেখানে পেশ করার মুহূর্তের ছবি, কিন্তু যখন শিবপ্রসাদ হাজরা তাকে নিয়ে আসা হয়, সাংবাদিকরা তাকে ঘিরে ধরেছিলেন, প্রশ্ন করছিলেন, তিনি কি কিছু বলেছেন? না, একেবারে না। কোর্ট লকআপে যখন নিয়ে আসেন, তিনি একটা গেঞ্জি, তার ঘিয়ে রঙের গেঞ্জি, মুখ খোলা ছিল। আর তাকে যখন কোর্ট লকআপের মধ্যে ঢোকে, তখন আমরা প্রশ্ন করেছিলাম যে আপনাকে ফাঁসানো হয়েছে, তখন তিনি এই ব্যাপারে কোনো কিছু ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি। সোজা কোর্ট লকআপে পুলিশের গাড়ি থেকে কোর্ট লকআপে ঢুকে যায়। গোটা প্রক্রিয়ার উপরে পুলিশ করা সতর্ক রয়েছে, এবং এখন কোর্ট লকআপে রয়েছে। তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি, কিন্তু যেহেতু আদালতের বিচারাধীন মামলা, তারপরে কোর্ট লকআপ থেকে যখন বিচারকের কাছে যাবে, তখন সেই সময় শিবপ্রসাদ হাজরা কোনো মন্তব্য করেন কিনা এই বিষয়ে, সেটা তদন্তকারীরা একবার দেখে নিতে চাইছে। বেশ, ধন্যবাদ তোমার। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।
আর এবার যে খবরে নজর রাখবো, সন্দেশখালীতে যে ছবি দেখা যাচ্ছে তা কার্যত উলট পুরাণ। কারণ বিরোধীদের বিরুদ্ধে পথে আদিবাসী মহিলারা যৌন নির্যাতনের মিথ্যা অভিযোগ ভাড়া করে এনে মুখ ঢেকে মিথ্যা বলানো হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন গ্রামবাসীরা। এবং সকাল থেকে আমরা সেই ছবি যেমন দর্শকদের সামনে তুলে ধরছিলাম, গ্রামবাসীদের একাংশ তারা বলছেন যে বাইরে থেকে বহিরাগত এনে মিথ্যা অভিযোগ করানো হচ্ছে মুখ ঢেকে। একেবারেই, এবং সেই অভিযোগই করছেন এই মুহূর্তে গ্রামের মানুষজন। কারণ সন্দেশখালীতে যে ছবি আমরা বিগত বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে একাধিক মহিলারা তারা কিন্তু মুখ ঢেকে তারা সংবাদ মাধ্যমের সামনে কথা বলছেন, তাদের যে অভাব অভিযোগ সেই সমস্ত বিষয়ে তারা জানাচ্ছেন। কিন্তু এই নিয়েই এবার উলট পুরাণ দেখা দিল, যেখানে বিরোধীদের বিরুদ্ধে পথে এবার নামলো আদিবাসীদের তারা যৌন নির্যাতনের যে মিথ্যে অভিযোগ তেমনটাই কিন্তু বলেছেন তারা, এবং ভাড়া করে এনে মুখ ঢেকে মিথ্যে বলানো হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ করছেন গ্রামের মানুষজন। বিগত বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত সন্দেশখালী, এবং সেই সন্দেশখালীতেই মুখ ঢেকে ক্যামেরার সামনে তাদের অভিযোগ। এবং সেই জায়গা থেকে আমরা দর্শকদের শোনাই গ্রামবাসীদের একাংশ ঠিক কি অভিযোগ করছেন এই বিষয়ে। যেগুলো বলছে সেগুলো তো খারাপ কিছু আমরা দেখিনি, তা আমরা কি করে বলবো এগুলো সত্যি বলে? আচ্ছা, এখানে এমন একটা অভিযোগ উঠেছে যে এখানে মহিলাদের উপরে অত্যাচার করা হয়, এটা কি সত্যি? এতদিন কোথায় ছিল সেই মহিলাগুলো? যারা এইসব কথাগুলো বলছে তারা কেন আগে বলেনি, এখন কেন এইসব কথাগুলো উঠছে? আচ্ছা, মিডিয়া চ্যানেলে মাস্ক পরা মহিলাটার যে বক্তব্যটা ভাইরাল হচ্ছে এটা নিশ্চয়ই আপনারাও শুনেছেন, তো এটা কি বলে মনে হয় আপনাদের? ওটা বহিরাগত, এখানকার কেউ না। সে যদি এখানকার কেউ হবে, আমি সরাসরি যখন আপনার সঙ্গে কথা বলছি তারাও তো সরাসরি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারে। আমি তো মাস্ক পরে আসিনি, তাহলে সে কেন মাস্ক পরে আসবে? সে যদি তার চরিত্রটা নিয়ে কথা বলতে পারে তাহলে তার মুখটা দেখিয়ে কথা বলুক। মানে আপনারা বলতে চাইছেন যে যে মহিলাটাই মাস্ক পরে যার ভিডিওটা ভাইরাল হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা, মহিলাটা একজন বহিরাগত মহিলা? অবশ্যই। আচ্ছা, যে মহিলাটা ওই মাস্ক পরে সংবাদ মাধ্যমের সামনে গিয়ে বলছেন যে সন্দেশখালী সব এসটি মহিলাদের উপর নির্যাতন করা হয়, এটা কি সত্যি বলে মনে হয় আপনার? ওটা মিথ্যা। আপনি এখানে কত বছর ধরে আছেন? তা 30। এই 30 বছরের মধ্যে আপনি কি কখনো দেখেছেন এখানে কোনো মহিলার উপর অত্যাচার করা হয়েছে? না। আর আরেকটা বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে যে জমি দখল হয়, গরিব মানুষদের জমি ছিনিয়ে নেওয়া হয় জোর করে, তো এটা কি বলে মনে হয় আপনাদের? সত্যি কি এরকমটা হয় এখানে? সত্যি না। আচ্ছা, শাহজাহান শেখ মানুষটা কেমন? ভালো। ওনার উপরে যে অভিযোগগুলো আনছে, এই অভিযোগগুলো কি আপনার কি মনে হয়, এগুলো কি সত্যি না? আমাদের সঙ্গে তো ভালো ব্যবহার করেছে, আমরাই তো জানি ভালো। ফিরে এলাম বিরতির পর। আর এবার যে খবরে নজর রাখবো, সন্দেশখালীতে জমি দখলের অভিযোগ উঠেছিল, জমি লিজের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল। আর 40 জনকে টাকা ফেরানো হবে। গতকাল থেকে আমরা দেখেছিলাম সেই নামের তালিকা, নাম নথিভুক্তকরণের কাজ শুরু হয়ে গিয়েছিল শাসক দলের তরফে। একেবারেই, এবং সেই শাসক দলের তরফেই কিন্তু এই বঞ্চিত যারা রয়েছেন সন্দেশখালীতে তাদেরকে টাকা ফেরত দেয়া হবে, এমনটাই কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে তাদের তরফ থেকে। এবং দীর্ঘদিন ধরেই শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার এবং এই শিবপ্রসাদ হাজরা যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা সেখানকার মানুষজনের জমি আত্মসাৎ করেছেন এবং লিজের টাকা আত্মসাৎ করেছেন। সেই সমস্ত বঞ্চিতদেরই টাকা ফেরত দেবে শাসক দল। 40 জনকে আজকে টাকা ফেরত দেয়া হবে। সন্দেশখালীতেই জমি দখলের অভিযোগ, এবং আজকেই এই 40 জনকে টাকা ফেরত দেবে শাসক দল। একেবারে, আর সেই নিয়ে বিস্তারিত জানবো। রিয়া মাঝি রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। রিয়া, গতকাল থেকে শাসক দলের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছিল, নাম নথিভুক্তকরণের কাজ শুরু হয়ে গিয়েছিল। আজ কতজনকে ফেরানো হচ্ছে টাকা, সব মিলিয়ে কি জানা যাচ্ছে এ বিষয়ে? একদমই, দেখো তোমাকে যেমনটা আমি বলেছিলাম যে গতকাল থেকে কিন্তু শাসক দলের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছিল যে যারা টাকা পায়নি, যারা অভিযোগ করেছে যে তাদের কাছে টাকা আসেনি, তাদেরকে টাকা ফেরানো হয়নি, সেই সব তাদের একটা লিস্ট, একটা তালিকা তৈরি করা হয়েছে যেখানে 40 জনের নাম রয়েছে, এবং সেই 40 জনকেই কিন্তু আজকে বেশ কয়েক লক্ষ টাকা তাদেরকে ফেরানো হবে। সব মিলিয়ে যে টাকার অ্যামাউন্ট আমরা জানতে পারছি সেটা কয়েক লক্ষ টাকা তাদের কাছে ফেরানো হবে। তুমি জানো যে টিএমসির যে প্রতিনিধি দল, যেখানে পার্থ ভৌমিক, বীরবাহা হাসদা এবং সুজিত বসু তারা আসছেন এখানে, এবং তাদের নেতৃত্বেই মূলত এই টাকা ফেরানোর কাজ আজকে হবে। এবং 40টা যে তাদের যে তালিকা তৈরি হয়েছে, নামের তালিকা, তাদেরকেই কিন্তু আজকে কয়েক লক্ষ টাকা সেটা ফিরিয়ে দেওয়া হবে। এবং সেই কারণের জন্যই কিন্তু মূলত আজকে টিএমসির
যেই প্রতিনিধি দল তারা আসছেন, এবং পাশাপাশি তারা কিন্তু গ্রামবাসীদের সঙ্গেও কথা বলবে এবং তাদের যে অভাব অভিযোগ সেই বিষয়টা নিয়েও তারা কথা বলবে। এবং যেটা অত্যন্ত উল্লেখযোগ্য, তোমাকে যেমনটা আমি বলছিলাম যে গতকাল থেকে লিস্ট তৈরি হয়েছে, তাদের কাছে টাকা ফিরিয়ে দেওয়া হবে। তারা মূলত যে অভিযোগ করেছিল যে তাদের এই যে ভেড়ি বা ফিশারির যে টাকা, সেই টাকা উত্তম সর্দার তাদেরকে ফিরিয়ে দেয়নি, এবং সেই যে একদম প্রধান যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু শাসক দলের এই উদ্যোগ, এমনটাই কিন্তু দেখা গেল। একদমই, রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আর এই প্রসঙ্গেই বিধায়ক সুকুমার মাহাতো তিনি ঠিক কি বলেছেন শোনাবো। সন্দেশখালী আমাদের ওখানকার যারা উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং পঞ্চায়েত মেম্বাররা তারা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়েছে কাদের কাদের টাকা পায়। আমরা সেই লিস্ট করেছি। উত্তম সর্দারের কাছে ভেড়ির লিস্ট টাকা বাকি ছিল, সেই মানুষগুলোকে আমরা আইডেন্টিফিকেশন করে আজকে তাদের আমাদের মঞ্চ থেকে তাদের টাকা ফেরত দেওয়া হবে। সময় এখন একটা বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছে আবারও বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, অনুব্রতহীন বীরভূমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই তিনি বোলপুরে পৌঁছেছেন। আজ দুপুরে সিউড়ির চাঁদমারি মাঠে সরকারি সুবিধে প্রদান অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন, শিলান্যাস করবেন। অভিক, সামনে লোকসভা নির্বাচন, তার আগে আমরা দেখেছি বীরভূমে বারবার প্রকাশ্যে এসছে গোষ্ঠী কোন্দল। অন্যদিকে বীরভূমে যে কোর কমিটি কালীঘাটের বাসভবন থেকে মুখ্যমন্ত্রী স্থির করে দিয়েছিলেন 5 সদস্যের, তা নিয়েও কিন্তু দলের মতভেদ ছিল। সে থেকেও কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী, কি জানা যাচ্ছে? একেবারে, এবং অবশ্যই আজকের এই যে সভা রয়েছে সেখান থেকে ঠিক কি বার্তা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে তো নজর থাকবেই। এবং এই যে বীরভূম, সেখানে কিন্তু তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব তা কিন্তু বারবার প্রকাশ্যে এসেছে। এবং গতকাল আমরা দেখেছিলাম যে বীরভূম তৃণমূলের তরফ থেকে তাদের কাজল ঘনিষ্ঠ যারা রয়েছেন তাদের তরফ থেকে কিন্তু দাবি তোলা হয়েছে যাতে কাজল শেখ তাকে কিন্তু আবার কোর কমিটিতে যাতে তাকে ফিরিয়ে নিয়ে আসা হয়। এবং ইতিমধ্যেই লোকসভা ভোটের আগে বীরভূমে 5 জনের যে কোর কমিটি তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে বাদ পড়েছেন কাজল শেখ, যাতে তাকে ফের একবার এই কোর কমিটিতে ফিরিয়ে নিয়ে আসা হয় সেই দাবি কিন্তু তুলেছেন কাজল ঘনিষ্ঠরা। এবং আজকের এই যে সভা রয়েছে সিউড়ির চাঁদবাড়িতে, সেই সভায় মুখ্যমন্ত্রী কি বার্তা দেন এই বিষয়ে অবশ্যই নজর থাকবে সেদিকে। একদমই তাই। আর সেই জায়গায় আজকে যে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সামনে লোকসভা নির্বাচন, তার আগে বীরভূমে যে 5 জনের কোর কমিটি গঠন করেছিলেন জানুয়ারিতে কালীঘাটের বাসভবন থেকে মুখ্যমন্ত্রী বৈঠকে, এবং সেখান থেকে বাদ গিয়েছিল শতাব্দী রায়ের নাম এবং কাজল শেখের নাম। অত্যন্ত উল্লেখযোগ্য, আমরা দেখেছি বীরভূমে যে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে, অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর সঙ্গে কাজল শেখের গোষ্ঠীর যে দ্বন্দ্ব, সেই জায়গায় ড্যামেজ কন্ট্রোলে মুখ্যমন্ত্রীর আজকের বার্তা কি হয় সেদিকে যেরকম নজর থাকবে, পাশাপাশি এশিয়ার বৃহত্তম দ্বিতীয় কয়লা খনি হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে দেউচা পাচামি, সেই দেউচা পাচামি নিয়ে যারা জমি দিয়েছেন তাদের হাতেও কিন্তু নিয়োগপত্র তুলে দেওয়া হবে, সেই বিষয়েও কিন্তু নজর থাকবে। তা নিয়ে মুখ্যমন্ত্রী ঠিক কি বার্তা দেন? একেবারেই, অবশ্যই আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, আজকে সিউড়ির চাঁদবাড়িতে সেখানেই সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বীরভূমে সেখানে যে আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের মধ্যেই যে গোষ্ঠী কোন্দল, সেখান থেকে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই সভা থেকে ঠিক কি বার্তা দিতে পারেন? মনা, শোনা যাচ্ছে আমার কথা? মনা, শোনা যাচ্ছে কথা? আমরা যোগাযোগ করার চেষ্টা করব। তবে আজকে যে সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠান রয়েছে এবং সেই অনুষ্ঠানেই যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সামনেই লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের আগেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বীরভূম, যেখানে কিন্তু একদিকে অনুব্রত মণ্ডল, অন্যদিকে কাজল ঘনিষ্ঠ, তাদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা আমরা দেখেছিলাম, এবং সেই ক্ষেত্রে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকের এই সভা থেকে ঠিক কি বার্তা দিতে চলেছেন অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে।
আমরা আবারও কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে এই সভা করবেন বীরভূমে, যেখানে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু বারবার আমরা দেখেছি। সেক্ষেত্রে আজকের এই সভা থেকে মুখ্যমন্ত্রী ঠিক কি বার্তা দিতে পারে? মনা, তুমি আমাদের সঙ্গে থাকো, আবারও তোমার সঙ্গে কথা বলবো। তবে আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, আজকে বীরভূমে সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই এই সভায় তিনি এসে উপস্থিত হবেন। সিউড়ির চাঁদমারির মাঠে আজকের এই সভা হবে, যেখানে সরকারি সুবিধা প্রদান করবেন। এবং ফিরে এলাম বিরতির পর। আর এবার যে খবরে নজর রাখবো, সন্দেশখালীর 5 জায়গায় 144 ধারা প্রত্যাহার। এখনো সন্দেশখালীর 15টি জায়গায় 144 ধারা রয়েছে। একেবারেই ভাস্বতী, এবং শনিবারই এই ইঙ্গিত কিন্তু দিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এবং এই যে 144 ধারা নিয়ে শাসক দলকে বারবার নিশানা করেছিল বিরোধীরা, এবং তার মধ্যেই আজকে 5টা জায়গা থেকে প্রত্যাহার করে নেওয়া হলো এই 144 ধারা। সন্দেশখালীতে সেখানেই যে বিভিন্ন জায়গাতে 144 ধারা জারি করা হয়েছিল, এবং তার মধ্যেই 5টি জায়গায় 144 ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ইতিমধ্যে মোট 15টি জায়গায় 144 ধারা জারি রইল। আমরা এই নিয়েই কথা বলবো। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রিয়া, এই যে 144 ধারা 5টা জায়গায় প্রত্যাহার করে নেওয়া হলো, ঠিক কোন বিষয়কে মাথায় রেখে এই 5টা জায়গায় 144 ধারা প্রত্যাহার করা হলো, এবং কোন কোন জায়গায়? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে গতকালকেই ডিজি তিনি বলেছিলেন যে যেই জায়গাগুলোতে স্পর্শকাতর নয় তারা স্ক্রুটনি করে দেখবে, যেগুলো স্পর্শকাতর নয় সেই জায়গাগুলোতে 144 ধারা তুলে নেওয়া হবে। কারণ একদম যে সাধারণ জনজীবন সেটা কিন্তু ব্যাহত হচ্ছে সেই কারণের জন্য। এবং আজকে যেটা দেখা যাচ্ছে অভির, যে আজকে মূলত তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল অব্দি 19টা জায়গায় কিন্তু স্পর্শকাতর এরিয়া বলে সেগুলোকে 144 ধারা জারি করে রাখা ছিল। কিন্তু আজকে সকাল থেকে এই 19টা জায়গার মধ্যে ঠিক 5টি জায়গাতে, সন্দেশখালীরই ঠিক 5টি জায়গা যেগুলো পুলিশ মনে করেছে যে সেগুলো এখন অনেকটা শান্তিপূর্ণ জায়গা হয়ে উঠেছে, এবং সেগুলোতে ছন্দে ফিরতে আস্তে আস্তে সেই 5টি জায়গাতে এই মুহূর্তে কিন্তু তুলে নেওয়া হয়েছে, 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। তবে এখনো অব্দি সন্দেশখালীর বেশ কিছু জায়গায়, এবং সেটা মূলত 15টি জায়গায় এখনো অব্দি কিন্তু এই 144 ধারা রয়েছে। একেবারে ধন্যবাদ তোমাকে। রিয়া মাঝে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ সন্দেশখালীতে 5টি জায়গা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে 144 ধারা, এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি কিন্তু গতকালই এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন, এবং তারপর আজ সকালেই প্রত্যাহার করে নেওয়া হলো 144 ধারা। সন্দেশখালীর 5টা জায়গা থেকে 15টি জায়গায় বহাল থাকলো এই 144 ধারা। সন্দেশখালীর 5 জায়গায় ইতিমধ্যে 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। তবে 15টি জায়গায় এই 144 ধারা থাকছে। গতকালই সাংবাদিক বৈঠকে ইঙ্গিত দিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। আরো বারোর সময় এখন একটা বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আর এবার যে খবরে নজর রাখবো, ইন্ডিয়া জোটকে তীব্র নিশানা অমিত শাহর। অহংকারী পরিবারবাদী তোষণের জোট। মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে অর্থনীতিও বিশ্বে 3 নম্বরে উঠবে। একেবারে, এবং জাতীয় কাউন্সিলের বৈঠক থেকে আজ এমনটাই বললেন অমিত শাহ। এবং গতকাল থেকে জাতীয় কাউন্সিলের বৈঠক শুরু হয়েছে দিল্লিতে, দিল্লির ভারত মণ্ডপমে। সেখানে এই যে 2 দিন ব্যাপী জাতীয় কাউন্সিলের বৈঠক, যেখানে সামনেই লোকসভা নির্বাচন, তার আগে বিজেপির কি রণকৌশল হবে সেই নিয়ে বৈঠকে আলোচনা হচ্ছে। এবং সেখান থেকেই অমিত শাহ তিনি কিন্তু ইন্ডিয়া জোটকে নিয়েই এবার তীব্র কটাক্ষ করেছেন, নিশানা করেছেন অমিত শাহ। তিনি বলেছেন অহংকারী পরিবারবাদী তোষণের জোট এই ইন্ডিয়া জোট।
একেবারে, এবং সেই জায়গায় যে মন্তব্য অমিত শাহ করেছেন, পরিবারবাদ তোষণের জোট, ইন্ডিয়া জোটকে তীব্র নিশানা করেছেন অমিত শাহ। মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে অর্থনীতিও বিশ্বে 3 নম্বরে উঠবে, এবং পাশাপাশি এই যে কনভেনশনে সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নরেন্দ্র মোদীর এই সাফল্যের খতিয়ানও তুলে ধরেন। জাতীয় কাউন্সিলের যে বৈঠক, তা থেকে কিন্তু ইন্ডিয়া জোটকে এভাবেই নিশানা করলেন অমিত শাহ। একেবারেই অবশ্যই আজকে অমিত শাহ তিনি কিন্তু এমনটাই বলেছেন। আমরা কথা বলবো তৃণমূল মুখপাত্র শান্তনু সেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। শান্তনু বাবু, আজকে অমিত শাহ তিনি ইন্ডিয়া জোটকে কটাক্ষ করেছেন, তিনি বলেছেন অহংকারী, পরিবারবাদী এবং তোষণের জোট এই ইন্ডিয়া জোট, কি বলবেন? যারা নিজেরা ক্ষমতার দম্ভে, ক্ষমতার অহংকারে, ঔদ্ধত্যে ধরাকে সরাঘাত করে বিরোধীদের কণ্ঠরোধ করে ভারতবর্ষের গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ধ্বংস করছে, তারা যখন অন্যকে অহংকারী বলে, যারা নিজেরা আপাতমস্তক পরিবারবাদে দুষ্ট, যার নিজের ছেলে জীবনে কোনোদিন ক্রিকেট ব্যাট না ধরে বিসিসিআই এর সর্বেসর্বা হয়ে বসে আছেন, যাদের মন্ত্রিসভায় একের পর এক নেতারা, একের পর এক মন্ত্রী পরিবারবাদে দুষ্ট, সেটা রাজনাথ সিং থেকে শুরু করে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া থেকে শুরু করে ধর্মেন্দ্র প্রধান থেকে শুরু করে ভারতী পাওয়ার থেকে শুরু করে একঝাক মন্ত্রী, যাদের বিভিন্ন রাজ্যের পদাধিকারী মুখ্যমন্ত্রীরা পরিবারবাদে দুষ্ট, তারা যখন অন্যের দিকে এই কথা বলে তখন ঘোড়াতেও হাসে। ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। সময় হচ্ছে এখন একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এরপর যে খবর দিকে নজর রাখবো, মাধ্যমিকে নম্বর দাখিলের ক্ষেত্রে এবার নয়া পদ্ধতি। গত শুক্রবারই পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল যারা মাধ্যমিক পরীক্ষার পরীক্ষক রয়েছেন তাদের উদ্দেশ্যে, এবং মাধ্যমিকে নম্বর দাখিলের ক্ষেত্রে এই যে প্রক্রিয়া তা কিন্তু এবার হবে সম্পূর্ণই অনলাইনে। পর্ষদের অফিস থেকে এই নম্বর পাঠাতে হবে অনলাইনে। একদমই তাই, আর অনলাইনে পাঠানোর নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালীতে পৌঁছেছে তৃণমূলের প্রতিনিধি দল, সরাসরি সেদিকে নজর রাখবো। সন্দেশখালীতে তৃণমূলের প্রতিনিধি দল কথা বলছেন গ্রামবাসীদের সঙ্গে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মন্ত্রী সুজিত বসু পৌঁছেছেন, পাশাপাশি তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা রয়েছে। কি বললেন? আমরা তো আগেই বলেছি, আমরা আগেই বলেছি যদি কেউ অন্যায় করে কিংবা অন্যায়ের সাথে যুক্ত থাকে, যদি কারোর সম্বন্ধে কোনো অভিযোগ হয়, প্রশাসনের মতো চলবে, এটা মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন। আর আমরাও বলেছি পার্টির পক্ষ থেকে যে সরকার কাউকে রেয়াত করবে না যদি কেউ অন্যায়ের সাথে যুক্ত থাকে। তো এখন অনেকে অনেক কথা বলছিল, অ্যারেস্ট হয়েছে, এখন বাদ বাকি আইনের যা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অনুযায়ী চলবে। কোর্টে তোলার সময় চোর চোর স্লোগান দেওয়া হয়েছে, কি বলবেন? না, সে তো কোর্টে তোলার সময় না, চোর চোর স্লোগান তো বিজেপি সবসময় তারা চোর চোর বলে, কিন্তু তাদের নিজের আয়নায় মুখোশটা তারা দেখুক। আজকে দেশের বাইরে কত টাকা চলে গেছে, যে টাকার কোনো হিসেব দিতে পারবে না, এবং যারা নিয়ে গেছে আজ ব্যাংকগুলোকে সব শূন্য হয়ে গেছে। দেশের টাকাটা কারা বিদেশে পাঠিয়ে দিল ব্যবসায়ীদের, সেইটার আগে উত্তর যারা বলছে তারা। আর সিপিএম সম্পর্কে বলে রাখি, সিপিএম এর আমলে আপনারা জানেন খুব ভালো করে যে ছোট আঙারিয়ায় যারা অভিযুক্ত, যারা মার্ডার কেসের আসামি ছিল, তপন ঘোষ, শকুর আলী, তারা ক্ষমতা থাকা সত্ত্বেও তারা কোনোদিন অ্যারেস্ট হয়নি। আমাদের সরকার সবসময় বলেছে যদি আমাদেরও লোক হয় তাকে আইনের যা প্রক্রিয়া আছে সেই আইন প্রক্রিয়া তার ক্ষেত্রেও প্রয়োগ হবে। উদাহরণস্বরূপ আপনারা দেখেছেন পার্থদা এবং গত দুদিন আগে জ্যোতিপ্রিয় মল্লিকের দপ্তরও তার থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার কারণ আমরা চাই আইনের বিচার, আইন যেভাবে চলবে সেভাবেই সব হবে। কিন্তু যারা বলছেন বিজেপি এবং সিপিএম, আমি মনে করি
একই সূত্রে কথা বলছেন, তাদের আগে নিজেদের মুখটা আয়না দেখাবো। আজকে দেখা যাচ্ছে সন্দেশখালীতে যারা টোটো চালক তারা মিষ্টি মুখ করছে শিবপ্রসাদ হাজরা অ্যারেস্ট হওয়ার পর, তাদের বক্তব্য তারা অনেক অত্যাচারিত হয়েছেন, কি বলবেন? অত্যাচারিত যদি হয়ে থাকে, আমাদের সরকারের বক্তব্য হচ্ছে আরো বড় এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।